নতুন দিগন্তবেলায় সূর্যের হাসি ছিল আজ গাঢ় উজ্জ্বল। সকাল হতে বিকেল অবধি আকাশে ঝুরো ঝুরো সাদা মেঘেরা ঘুরছে দল বেঁধে সঙ্গ তালে। সেই সাথে বিয়ে বিয়ে এক বিশেষ সুঘ্রাণ ছড়িয়েছে চারিদিকে। ছোট্ট আয়োজন, ছোট্ট পরিসর, তবুও যেন আনন্দ উল্লাসের কমতি নেই পাহাড় ঘেঁষে অবস্থিত খুলশির সেই নিকুঞ্জ মহলে। গোধূলির যাপন শেষ হতেই সন্ধ্যা সন্ধ্যা বর সাজে ধরণীতে। আলোক রোশনাইতে ঝলমল করে ওঠে পুরো বাড়ি। মহাব্যস্ত শফিক সাহেব ও রেজওয়ান সাহেব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে গা জুড়ে ঘাম ছুটছে তাদের। সব কাজ প্রায় হয়ে এসেছে। প্রশস্তময় ছাদটাকে সাজানো হয়েছে বিয়ের আসর হিসেবে। সাদা এবং হালকা গোলাপি গোলাপ দিয়ে স্টেজের ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে ডেকোরেশন। নিউট্রাল শেডের কার্পেটের উপরে রাখা হয়েছে বরকনের জন্য হোয়াইট ডিভান। ঠিক তাদের সামনে সারি সারি করে সাজানো হয়েছে সোনালি রিবনের বাঁধা লাউজ চেয়ার। কর্নার জুড়ে শোভা পাচ্ছে ঝকঝকে কাচের ফুলদানিতে অর্কিড ফুল। সব মিলিয়ে শান্ত স্নিগ্ধ রূপে মহীয়তায় ঘিরেছে বিয়ের আসর। ভাবিজান, চোখ তুলে তাকান। বিয়ের আগে একটু মন প্রাণ দিয়ে দেখে নিই। বিয়ের পরে তো আর সুযোগ পাবো না আমরা আমজনতা। তখন তো শুধুমাত্র একজনের দখলদারিত্বে চলে যাবেন। মনে হয় না সে আর আমাদের দেখার সুযোগ দেবে। নেতা সাহেব চোখে হারাবে আমাদের শেহরিনকে। গাঢ় লাল রঙের ভেলভেট শাড়ি পরানো হয়েছে শেহরিনকে। শাড়ির পার এবং আঁচল ঘিরে সোনালি সুতো আর সাদা পাথর বসানো, ভারী কাজ করা। পুরো শাড়ির মাঝে ছোট ছোট ঝিকমিক সিকুয়েন্স বসানো। শাড়ির কালারের সঙ্গে মিল রেখে ডিপ নেকলাইনের ব্লাউজ রাখা হয়েছে হালকা কাজ। বেডের উপরে রাখা গহনার বক্সগুলো একটা একটা করে খুলে সানজি। বরপক্ষ হতে একটু আগেই সে এসেছে কনের বাড়িতে। এসেছে বললে ভুল হবে, তাকে মূলত পাঠানো হয়েছে। শাড়ি গহনা সহ সমগ্র কিছু আসিফের তত্ত্বাবধানে সারফরাজ তাকে পাঠিয়েছে শেহরিনকে সাজানোর জন্য। এটা কি হাসলি নেকলেস সানজি? গহনার বাক্স খুলতেই মনিকা আন্টি খানিকটা অবাক চোখে তাকায়। স্বর্ণের হাসলি নেকলেসটা তার বেশ চোখে ধরে। ঝকঝক করছে একদম, মনে হচ্ছে সদ্যই কিনে পাঠানো হয়েছে। সানজি মিষ্টি হেসে প্রত্যুত্তর দেয়, জি, হাসলি নেকলেস কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। শেহরিনের গলায় সযত্নে পরিয়ে দেওয়া হয় নেকলেসটি। এর সাথে দেওয়া হয় একখানা সীতাহার, কানে পরানো হয় ঝুমকো, হাতে পরিয়ে দেওয়া হয় চিকন চিকন বালার সঙ্গে ফুলের নকশা করা চূড়। মুখরেখায় তার হালকা মেকআপের আস্তরণ। নাকে জলজল করছে ডায়মন্ডের একটা ছোট্ট নোজপিন। ঋতমা সুন্দর করে চুলের খোপায় একগুচ্ছ গোলাপ বেঁধে মাথায় দোপাট্টা টেনে দেয়। গাঢ় লিপস্টিক দেওয়া ঠোঁটের প্রান্তে হালকা টিস্যু দ্বারা মুছে দিতে দিতে বলে, আর কি কিছু বাদ আছে? দেখে নাও ভালো করে আপু। সানজি শেহরিনের সম্মুখে প্রান্তে এসে দাঁড়ায়। চোখ বুলিয়ে দেখে গালে হাত রেখে ভাবতে ভাবতে বলে, মাথার টিকটিটা বাদ পড়েছে ঋতুমা। আরো গহনার কথা শুনতেই নববধূ নড়ে চড়ে ওঠে। নাজুক চাহনি উপরে তুলে ধীর কণ্ঠে বলে, আর নয় প্লিজ। কেন? এত গহনা একসঙ্গে পরার অভ্যাস আমার কখনোই ছিল না। আনকমফোর্টেবল লাগছে? একটু। আরে বাচ্চা, এই একটা দিনেই তো সাজবে। এই সুযোগ বারে বারে আসবে না। বউ সাজতে গেলে গয়না না পরলে মানায় না, বুঝতে পারছো? অলংকার বধূর সৌন্দর্য বাড়ায়। ওটা পড়তেই হবে। মনিকা আন্টি বিছানায় রাখা বাদ বাকি দুটো গহনার বাক্স নেড়ে চেড়ে দেখতে দেখতে বলেন, সোনায় মোড়ানো কপাল তোমার আনিভা। না করছো কেন? এত এত গহনা শুধুমাত্র সান্নিধ্য তোমার জন্য কিনেছে। ভাগ্য লাগে, বুঝেছো? তোমার বাবার তো সুবিধাই হলো। শেহরিন শুকনো ঢোক গিলে। এত কিছু তার কখনোই চাওয়া ছিল না। গহনা গাটির কথা তো দূরে থাক, নেতা সাহেব যে এমন পাগলামি করবে কে জানতো? এমনকি কালকে রাতে উনি সেসব যে বাবার সঙ্গে কথা বলেছে এ ব্যাপারেও অজ্ঞাত ছিল সে। তবে বুঝতে পেরেছে ইচ্ছে করেই এই লোক ধরা দেয়নি তার কাছে। অপেক্ষার আকাঙ্ক্ষা বাড়ানোতে ভীষণ দক্ষ। আচ্ছা, না পড়তে চাইলে থাক। এমনিতেও রাজরানীর চাইতে কম কিছু লাগছে না আমাদের বধূকে।
ভাইয়াকে কাবু করতে এইটুকুই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, মোটামুটি কমপ্লিট। পুরোপুরি কমপ্লিট। সানজি এগিয়ে এসে শেহরিনকে ধীরে ধীরে বসা ছেড়ে তুলে দাঁড় করায়। মেহেদি রঙা হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে মুখে স্নিগ্ধ হাসি বজায় রেখে বলে, ভালোবাসা যে এত সুন্দর হয় তা জানা ছিল না। কালকে রাত 12টার দিকে সারা দিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়েই ভাইয়া তোমার জন্য সব কিনেছে। যদিও সঙ্গে আমি ছিলাম, বিভিন্ন নির্দেশনা আমিই দিয়েছি, তবুও পছন্দটা তার ছিল। বাট অদ্ভুত বিষয় কি জানো, সে সব সময় তার ভেতরে কোনো ক্লান্তির ছাপ ছিল না, একদম ঠান্ডা। অথচ এই ব্যক্তি জীবনে কোনো দিন মেয়েদের জন্য একটা সুতো কেনেনি, না আমার জন্য কিংবা আম্মার জন্য। তোমার কি পছন্দ হয়েছে শেহরিন? মেঝেতে নিবদ্ধ চোখ দুটো শেহরিনের ঘোলাটে ভাব ধরে আসে। জানে না এই ছোট্ট বিষয়টা তার ভেতরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে কেন। সানজির করা প্রশ্নের উত্তর দিতে তার গলা কাঁপে। কিভাবে উত্তর দিবে? নেতা সাহেবের প্রতিটা পছন্দ করা জিনিসে তার গভীর আসক্তি জন্মে গিয়েছে, যার কারণে মনস্থির করে ফেলেছে সযত্নে আজীবন আগলে রাখবে এগুলো সে। ছোট করে নিঃশ্বাস ছাড়ে নববধূ। এই মানুষটার ভালোবাসার মূল্য দিতে নিশ্চয়ই তাকে সর্বশান্ত হতে হবে, নয়তো এত মূল্য শোধ করবে কিভাবে। হলো তোমাদের মা? হয়ে গিয়েছে আঙ্কেল, দেখুন তো আপনার মেয়েকে কেমন লাগছে দেখতে। রেজওয়ান সাহেব কক্ষে উপস্থিত হয়ে মেয়েদের দিকে স্নেহ ভরা দৃষ্টিতে তাকায়। এই আনন্দ ঘেরা দিনে, পরিপূর্ণ একটা দিনে মেয়েকে নতুন সাজে দেখে তার চোখ জুড়িয়ে গেলেও ভেতরটা শূন্যে খা খা করছে। মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। মলিন এক যন্ত্রণায় সে ভেতরে ভেতরে কাতর হয়ে উঠছে, কিন্তু মেয়ের সামনে সে তার ভেতরের যন্ত্রণাটা লুকিয়ে রাখে খুব নিবিড়ে। তার ছোট্ট শেহরিন তার অন্তঃপ্রাণ, তার এই জীবনে বেঁচে থাকার অবলম্বন। হাসপাতালের বেডে নীল টাওয়ালে মুড়িয়ে থাকা সেই বাচ্চাটা আজ কত বড় হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে এতটাই বড় হয়ে গিয়েছে যে আজ তার বিয়ে, আজ তার নতুন জীবনের শুরু। কবে এত বড় হয়ে গেল মেয়েটা? রেজওয়ান সাহেবের চোখ আপনা আপনি ভিজে ওঠে। সে কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছে না মেয়ে তার বড় হয়ে গেছে, নতুন সংসার জীবনে পদার্পণ করছে। রেজওয়ান সাহেবের নিস্তব্ধ এই মুখ দেখে কক্ষে থাকা সবাই ধীরে ধীরে বের হয়ে যায়। বাবা মেয়ের আবেগ ঘন এই মুহূর্তে তাদের উপস্থিতিটা একটু অস্বস্তিদায়ক। এই তো সময়, বিয়ে হয়ে গেলে তখন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে কথা বলতে হবে, বাধা ধরা নিয়মে মাঝে পড়ে যেতে হবে। তখন কি আর মিলবে সময় এভাবে? শেহরিন তাকাতে পারে না বাবার দিকে। সোজা বক্ষ স্থলে আশ্রয় নিয়ে চোখ বন্ধ করে জল ফেলে নির্বিতে শরীর তার কেঁপে ওঠে। রেজওয়ান সাহেব অনুভব করে ঠিক যে যন্ত্রণা সে কাতর, তার মেয়েও ঠিক একই যন্ত্রণায় কাতর। মনে মনে সৃষ্টিকর্তার কাছে সে প্রশ্ন ব্যক্ত করে, সন্তানের প্রতি এত কেন মায়া ভালোবাসা ঢেলে দিয়েছো খোদা? মানুষ বলে মায়েদের নারীর টান নাকি কঠিন একটা জিনিস, কিন্তু পিতা হয়ে সে যে টান অনুভব করছে সেই টান কি তার চেয়ে ফিকে? কেঁদো না মা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বাবা? আমি তোমার পাশে সারা জীবন আছি। তোমার বাবা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। হয়তো পথের দূরত্ব থাকবে, কিন্তু মনের দূরত্ব কখনোই নয়। মামুনিকে ভীষণ মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করছে। ছোটবেলায় মামুনি কত আমাকে বউ সাজিয়ে দিয়েছে, অথচ আজ যখন সত্যি সত্যি বউ সেজেছি মামুনি নেই। নিজের স্ত্রীর অকাল প্রাণের দগ্ধ ঘাড় রেজওয়ান সাহেবের বুকে আজও অক্ষত। হাসি খুশি একটা মানুষ যে কিনা তার জীবনের এক বিশেষ অংশ ছিল, সেই তাকে এই মেয়ের দায়ভার দিয়ে আজীবনের জন্য ছুটি নিয়েছে নীরবে। একটাবার কেন ভাবেনি বাবা মেয়ে তাকে প্রতি ক্ষণে ক্ষণে মিস করে, তার অভাবে তারা নিঃস্বতায় ভোগে। আজ মামুনির অভাব সে কিভাবে পূরণ করবে তার মেয়ের কাছে? মামনির দোয়া আছে তোমার জন্য মা। সবার ভাগ্যে সব কিছু মেলে না, মেনে নিতে হয়। আমাদেরকেও মেনে নিতে হবে। মেনে নেওয়াটা খুব কষ্টের জানো বাবা। কালকে রাতে আমি কল্পনায় ভেবেছি যদি আজকের দিনটার জন্য ম্যাজিক হতো,
কোনোভাবে যদি ফিরে আসতো মামনি আমাদের কাছে, মামনিকে বলতাম, দেখো আমি বউ সেজেছি, একটু জড়িয়ে ধরে আদর করে দিয়ে যাও একটু খানির জন্য। সেই যে ছোটবেলায় একটা চুমু দিয়ে চলে গিয়েছো, আর তো আসলে না। মেয়ের ব্যাকুল আবদার দাঁতে দাঁত চেপে চোখের পাতা বন্ধ করে সহ্য করে যায় রেজওয়ান সাহেব। মাহারা সেই ছোট্ট মেয়েটা আজও তার মামুনিকে অন্তরে পুষে রেখেছে এইভাবেই। অথচ কতই বা বয়স ছিল সে সময় তার, 11 কিংবা 12। নিজেকে শান্ত করো মা, বাবা আছে তো। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। আল্লাহ তোমার মামনিকে অনেক ভালোবেসেছেন, এজন্য আগেই নিয়ে গিয়েছেন আমাদের থেকে। শেহরিন কিছুক্ষণ নীরব থেকে নিজের কান্না দমায়, অতঃপর বাবার বক্ষ স্থল হতে মাথা তুলে ভেজা চোখে তাকিয়ে বলে, বাবা, জি মা। শুনেছি বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না, তবে অন্যদের চেয়ে আমি হয়তো একটু বেশি ঋণী তোমার কাছে। জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে গেলে আমার জন্য তুমি। নিজের ভালো থাকা, নিজের একটা আলাদা জীবন নিয়ে ভাবনা পর্যন্ত করনি কখনো। শুধুমাত্র আমার জন্য তোমার এত স্যাক্রিফাইস, এত সব কিছু। আমি জানি না কতটুকু ভালো মেয়ে হতে পেরেছি তোমার, কতটুকু স্বপ্ন পূরণ করতে পেরেছি, তবে সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে বাবা। ঋণগুলোকে তুমি মাফ করে দিও। আমার সামর্থ্যে নেই তা শোধ করার, আমি কখনোই পারবো না। মেয়ের কথা শুনে রেজওয়ান সাহেবের গলা রোধ হয়ে আসে। বুকের ভেতর রক্তক্ষরণের মতো কিছু একটা হতে থাকে তার। নিস্তেজ স্বর ভেদ করে বলেন, আমাকে ভেবো না মা, আমি নিজেকে খুব কষ্ট করে ধরে রেখেছি। তুমি আমার জীবনে যে কতটা ব্লেসিং পাচ্ছিলে তা হয়তো আমি বুঝতে পারবো না, তবে বাবা তার মেয়েকে এতটাই ভালোবেসেছে যে ভালো থাকার অর্থটা এখানেই খুঁজে পেয়েছে। বিকল্প পথ বেছে নেওয়ার আর কোনো প্রয়োজন পারেনি। তোমার মামনি আর তুমি মিলেই আমি, এর বাইরে কিছুই নয়। শেহরের নির্মিষ চাহনিতে তাকিয়ে থাকে বাবার মলিন মুখের দিকে, চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে তার অনবরত পানি। রেজওয়ান সাহেবের মেয়ের ভঙ্গুর অবস্থা দেখে নিজেকে সামলে নেন, নিজের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে বলেন, এত সুন্দর বউ সেজেছো মা, কান্না করো না। তোমার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই। বাবারা কি হাসি ক্রেতা হয়? তোমার এমনটা মনে হয়? আমার মুখের সব হাসি তো তোমারই কেনা। যে তোমার জীবনে নাম লেখাচ্ছে সেও একজন হাসি ক্রেতা। তোমার জন্য এত এত হাসি কিনবে যে বাবার হাসি ভুলেই যাবে তখন। কখনোই ভুলবো না। তোমাদের কিনে দেয়া হাসিগুলোকে যত্নে রাখার দায়িত্ব হবে আমার। রেজওয়ান সাহেবের মেয়ের কপালে ছোট্ট করে চুমু দেন, নিজ হাতে চোখের পানি মুছে দিতে দিতে বলেন, বিয়ের সময় মায়েরা মেয়েদেরকে যে নানান উপদেশ দেয়, শ্বশুরবাড়ি যাওয়ার আগে সংসার ধর্মের মানে বুঝিয়ে দেয়, তোমার মামনির হয়ে কাজটা না হয় আমিই করি। জি বলো। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে নেন রেজওয়ান সাহেব, অতঃপর কণ্ঠ পরিষ্কার করে স্থির গলায় বলেন, দেখো মা, প্রত্যেক প্রাণীরই নতুন পরিবেশে গেলে সর্বপ্রথম অভিযোজন ক্ষমতা অর্জন করার জন্য চেষ্টা করে, কারণ তার মূল উদ্দেশ্য তাকে টিকে থাকতে হবে সেই পরিবেশে, নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। ঠিক তেমনই একটা মেয়ে যখন নিজের জগৎ ছেড়ে অন্য এক নতুন জগতে প্রবেশ করে, সর্বপ্রথম তাকে সেই পরিবেশ, কালচার এবং নিয়মানুবর্তিতার সঙ্গেই মানিয়ে নিতে হয়। তোমাকেও তাই করতে হবে, তবে অবশ্যই সেটা ধীরে ধীরে। সময় নিয়ে প্রথম দিন যাবে তোমার সবার সঙ্গে পরিচিত হতে, দ্বিতীয় দিন যাবে সংসারের সব চিনে নিতে, সব নিয়ম জেনে নিতে, তৃতীয় দিন নতুন কিছু একটা জানবে। এভাবে একটা একটা করে দিন পার হবে, তুমি শুধু শিখতেই থাকবে। এর মাঝে তোমার হয়তো অনেক কিছুইতেই একটু কষ্ট হবে, বা যেটা করনি সেটা করতে হবে। দেখা যাবে তুমি একটু লো ফিল করছো, হচ্ছে না তোমাকে দিয়ে, এটা স্বাভাবিক। তবে সব কিছুর জন্য একটু ধৈর্য ধরতে হবে। সব সময় মনে রাখবে, শেখার পরে প্রয়োগ। তুমি শিখবে, তারপরে নিজেকে প্রয়োগ করবে। আচ্ছা। তোমার শ্বশুর সাহেব, শাশুড়ি সহ বাসার সব বড়দের শ্রদ্ধা করবে, সে কাজের লোক হোক কিংবা অন্য কেউ। কখনো মনে ভেদভাব আনবে না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, তুমি হয়তো কাজে অপরিপক্ক, একটু এদিক সেদিক হতে পারে, তবে নিজেকে সব সময় প্র্যাকটিসের উপর রাখবে। পড়াশোনার পাশাপাশি যখনই সময় পাবে হাতে হাতে কাজ করে দিবে। কাজ দেখে কখনোই ভয় পাবে না, কারণ কাজ মানুষকে পারফেক্ট হিসাবে গড়ে তোলে। আর নিজের প্রতি সৎ থাকবে, অন্যায়টাকে কখনোই প্রশ্রয় দিবে না। কেমন? ধন্যবাদ বাবা।
তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে মা। তুমি সুখী হও জীবনে, সান্নিধ্যের মতো জীবনসঙ্গীকে নিয়ে বৃদ্ধ হও। শেহরিন বাবার চোখে চোখ রাখে, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টেনে বলে, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। খুব কম সন্তানই হয়তো এই সৌভাগ্য অর্জন করেছে আমার মতো। জীবনে মায়ের অভাব ঘোচাতে আমার নতুন মায়ের প্রয়োজন পড়েনি। আমার বাবাই আমার মা হয়ে উঠেছে সর্বক্ষেত্রে। রেজওয়ান সাহেব নরম হেসে মেয়েকে আলিঙ্গন করে নেন, মাথায় হাত বুলিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে হেসে বলেন, আমার মা তুমি, আমার কলিজা তুমি। এক মা আমাকে জন্ম দিয়েছে, আর এক মা আমাকে বেঁচে থাকা শিখিয়েছে এই পৃথিবীতে। সন্ধ্যা কাটিয়ে রাতের দিকে পদযাত্রা। অবশেষে বিয়ে বাড়ির পূর্ণতা পায় বরের আগমনে। সেই সাথে মৃদু গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে পুরো বাড়ি। ঠিক 7টার দিকে নিকুঞ্জ মহলে প্রবেশ করে দুটো সাদা কালো গাড়ি। রেজওয়ান সাহেব সহ শফিক সাহেব বের হয়ে আসে সাদরে সম্ভাষণের জন্য। বাবা, আমরা কোথায় এসেছি? চাচুর বিয়েতে। ইয়তানির বিয়ে? হ্যাঁ। তাহলে আমার বিয়ে কবে? সারফরাজ গাড়ি হতে নেমে ছেলেকে কোলে নিয়ে নামায়, পরনে পাঞ্জাবিটা তার ঠিকঠাক করে দিতে দিতে বলে, বড় হলে তোমার বিয়ে হবে। আর কত বড় হব আমি? বিছানা শিশি করা ছাড়ো আগে। তাসিন ভাবুক চিন্তায় মশগুল হয়ে ওঠে। আজকে ইও সানির বিয়ে, তার আগেই ইও সানি বিয়ে করে নিচ্ছে। কিন্তু পানিটাকে তার ইও পানি নয় তো? চোখ দুটো গোল গোল করে তাকায় বেবি মানকি, ভয়ার্ত স্বরে বলে, বাবা, আমার ইয় পানিকে কি ইয়তানি বিয়ে করতে? সারফরাজ ছেলের দিকে হতাশ চোখে তাকায়। সে জানে এখন যদি এই কঠিন প্রশ্নের উত্তর দিতে মুখ খুলে তাহলে আর ভেতরে প্রবেশ করতে হবে না। ইও পানির শোকে এই ঘাসের মধ্যেই ছেলে তার গড়াগড়ি কান্না শুরু করে দিবে, উথাল পাতাল ঝড় বয়ে দিবে। আর তার এই উথাল পাতাল ঝড় সামলাতে গিয়ে তাকে নাজেহাল হতে হবে করুণভাবে। পানি তো অনেক আছে বাবা, আমি তো চিনি না। ও বাবা, আমাদের বাতায় গিয়েছিল যে ইয় পানিটা। আমি দেখি নাই রে বাপ। আমি বিয়ে করব বাবা। তোর সমান একটা পেলে বিয়ে করিয়ে দেবো, চিন্তা নেই। চল এখন মামুনির কাছে যাই। তাসিনকে উল্টো কোনো মতে বুঝ দিয়ে হাত ধরে নিয়ে যায় সারফরাজ। রেজওয়ান সাহেব শফিক সাহেবের আতিথেয়তা গ্রহণ করার সঙ্গে সঙ্গে কুশল বিনিময় করে নেয় বরপক্ষের সবাই। শাহজাহান সাহেব প্রফুল্ল হেসে তার ছোট ভাই এবং ভাইয়ের বউদের সাথে পরিচয় করিয়ে দেয় রেজওয়ান সাহেবকে। সেলিম, সাবি খান। রেজওয়ান চৌধুরী। কর্মদন সম্পর্ক করে হালকা আলিঙ্গন সেরে নেয় দুজন। সেলিম সাহেব তার স্ত্রী সহ 2 মেয়েকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ভালো লাগছে বেশ। ধন্যবাদ। প্লিজ ভিতরে আসুন সবাই। সান্নিধ্য কোথায়? শফিক সাহেব আশেপাশে তাকিয়ে সান্নিধ্যকে খুঁজতেই শাহজাহান সাহেব সারফরাজের দিকে তাকান। সারফরাজ ধীর কণ্ঠে আশ্বস্ত সুরে বলে, আসছে। মোট 4টে গাড়ি একে একে খুলশিতে প্রবেশ করে। প্রত্যেকটা গাড়ির নির্দেশনা মতো নিজস্ব জায়গায় অবস্থান নেয়। নিকুঞ্জ মহলের সামনের রাস্তা হতে গলি মোড়ে দুপাশে 2টো গাড়ি গিয়ে দাঁড়ায়। বাকি 2টো গাড়ি চলে যায় পেছন রাস্তার মাঝে। তন্মধ্যে একটা গাড়ি হতে মোট 3 জন মানুষ বের হয়ে 3 দিকে ছড়িয়ে পড়ে। অল পজিশন ওকে? জি স্যার। কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবে। অবশ্যই স্যার। অফ হোয়াইট পাঞ্জাবির সঙ্গে শ্যাম্পেন কালারের কোটি আবৃত নেতা সাহেবের দৈহিক অববয়ে, চুলগুলো একদম জেলে আটকানো, শান্ত সজাগ তার দৃষ্টি, হাতে সিলভার রঙের গ্লাসিক ওয়াচ। সব মিলিয়ে সুদর্শন চেহারার মাঝে আজ যেন এক অন্য রকম আভা সৃষ্টি হয়েছে সান্নিধ্য শাহজাহান খানের। কান হতে দক্ষ হাতে হেডফোন নামিয়ে বাহিরের দিকটা আরও একবার চোখ বুলিয়ে নেয় সে। আপাতত সব কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে। চারিদিকটা লোকে ঘেরাও, কোনো প্রকার বাহিরের লোক কিংবা মিডিয়া প্রবেশের সুযোগ রাখেনি। কিছুটা সময় আসিফের সঙ্গে টুকটাক কথা সেরে অতঃপর চলে আসে সে অভ্যন্তরে। রেজওয়ান সাহেব এবং শফিক সাহেব সান্নিধ্যকে দেখামাত্র এগিয়ে এসে হাসি মুখে পরস্পর হ্যান্ডশেক বিনিময় করে নিয়ে যায় তাকে মূল আসনে। তাসিন, চাচিমণিকে কেমন লাগছে দেখতে?
সানজি তাসিনকে শেহরিনের কাছে নিয়ে আসতেই চোখ দুটো তার ছানা বড় হয়ে যায়, মুখ হা হয়ে পোকা খাওয়া দাঁত দুটো দৃশ্যমান হয়ে ওঠে সঙ্গে সঙ্গে। মুহূর্তেই কাদো কাদো চেহারায় ভেসে ওঠে তার চাহনি। ইয়ো পানি, ইয়ো সানির ইয়ো পানি। আমার ইয়ো পানিটা, আমি বিয়ে করব মামুনি, মামুনি আমি বিয়ে করব। দেখতে দেখতে বেবি মানকিটার চোখে পানি এসে যায়, কেঁদে ভাসিয়ে তোলে কক্ষ। উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় তার কান্না দেখে। জোরালো গলায় চিৎকার করতেই সানজি মুখ চেপে ধরে। তিথি কাছে এসে তাসিনকে কিছুটা রাগী গলায় বলে, তাসির সবাই পচা বলবে তোমাকে, কিন্তু দুষ্টুমি করতে হয় না। সানজির হাতের তালুতে কামড় বসিয়ে দেয় শেহরিনের কাছে ছুটে যায়। শেহরিন বাচ্চাটাকে দু হাতে কোলের মাঝে নিয়ে আদর করে দিতে দিতে বলে, কান্না করতে হয় না বাবা। তুমি ইয়ো তানিকে কেন বিয়ে করলে? তো তুমি তো আমার ইয়ো পানি, আমি তোমাকে বিয়ে করব। তাসিনের কথায় শেহরিন বুঝতে পারে না কি উত্তর দিবে। হাসিও পাচ্ছে আবার দুঃখও লাগছে। তোর ইয়ো সানি যেন এই কথা শোনে না বেবিমান কি। প্রতিদিনের মতো একদম বেঁধে রাখবি সিঁড়ির সঙ্গে। সবাই কিন্তু তখন তোকে দেখে হাসবে। তোমরা সবাই পচা পুপিমণি। তুই অনেক ভালো। চাচিমণি ডাকবি এখন থেকে ইয়ো পানিকে। তোর জন্য আরেকটা খুঁজে দেব, চল। না না, আমার ইয়ো পানি লাগবে, ইয়ো পানি তুন্দল। তাসিনের ভাঙ্গা ভাঙ্গা পাগলামি কথায় সবাই হেসে ওঠে। তাকুয়া নিতু এসে হাঁটু গেড়ে বসে বলে, তুমি কি ইও পানির মতোই একটু টুকটুকে বোঝাও? আচ্ছা, তাহলে তোমাকে 2-3 বছর অপেক্ষা করতে হবে। কেন? তাকুয়া এক পলক শেহরিনের দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলে, কারণ 2 বা 3 বছর পরে ইও পানির মতোই একটা ফুটফুটে বাবু তোমাদের বাসায় আসবে। বাবুটা যখন ধীরে ধীরে বড় হবে, তখন দেখবে সে ইও পানির মতোই দেখতে হয়েছে। তখন তোমাকে ছোট্ট ইও পানিটাকে দেয়া হবে। তুমি কি নেবে? তাসিন তাকুয়ার কথা বুঝে কিনা দায়, কিন্তু আশেপাশে সবাই যখন তার ভাবার্থ বুঝতে পারে, তখন একবার তিথির দিকে তো একবার শেহরিনের দিকে তাকিয়ে হাসে। সানজি নিজের উচ্ছ্বাসতা দমাতে না পেরে ঠোঁট চেপে হেসে বলে, বাহ তাকুয়া, তুই তো একটা কাজের কাজ করলি। আজ একটা শুভ দিনে আগাম শুভ বার্তা দিয়ে দিলি। আল্লাহ তোর কথা কবুল করুক, নিজেদের মাঝে আত্মীয় গাঢ় হোক। সানজির কথায় তিথির মাঝে তেমন একটা ভাবান্তর না দেখা গেলেও শেহরিন লজ্জায় মাথা নত করে ফেলে। হাত দ্বারা নখ খুঁড়তে থাকে সে। কান দিয়ে গরম ধোঁয়া নির্গত হয়। সম্পর্কের শুরুতেই সবাই একদম আগাম ভবিষ্যৎবাণী করে ফেলছে। অনিভাকে নিয়ে এসো এখন, সবাই এসে গিয়েছে। নেতা সাহেব এসছে নাকি? হ্যাঁ, নেতা সাহেব এসেছে। শেহরিনকে লজ্জায় ডুবাতে ঋতুমা সানজি দুজন দুপাশে গিয়ে রসিয়ে রসিয়ে বলে, চলো চলো, নেতা সাহেব এসে গিয়েছে। আমাদের বৌরানী তো আর অপেক্ষায় এতক্ষণ কাতর হয়ে গিয়েছিল। এবার অপেক্ষার শেষ হোক। শেহরিন ঋতুমার হাত চেপে ধরতেই ঋতুমা হেসে বলে, আরে আরে, লজ্জা পেতে হবে না। মন যে তোমার তার জন্য ছটফট করছে, বুঝতে পেরেছি আমি। নিজেকে স্থিতিশীল রাখো মা, কোনো ভয় নেই, মুখে হাসি আনো। বাবার কথায় সংবেদনশীল মুখরেখায় আলতো করে হাসি ফুটায় শেহরিন। রেজওয়ান সাহেব মেয়ের মুখের হাসি দেখে নিজের ভেতরটা ঠান্ডা করে কোমল কণ্ঠে বলেন, এসো। বাবার হাত ধরে বিছানার রেড কার্পেটে পা রাখে শেহরিন। ধীর পায়ে হেঁটে চলে সে সামনে। দুপাশ হতে মুমু আরশ সানজি সহ সবাই ফুল ছুটতে থাকে। এক রাশ উত্তেজনায় বৌরানীকে স্বাগতম জানায় প্রত্যেকে। শেহরিনের আগমন হতেই সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। চোখ গিয়ে তার স্থির হয় নববধূর পানে। নিজের ভেতরে প্রথম দেখার প্রেমে পড়ার সেই অনুভূতিটা তার হুট করে জেগে ওঠে। শান্ত মনটা অনাকাঙ্ক্ষিত এক বর্ষণে কাক ভেজা হয়ে উঠতেই নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় সঙ্গে সঙ্গে। রেজওয়ান সাহেব মেয়েকে নিয়ে স্টেজে ওঠে। সান্নিধ্যের হাতে শেহরিনকে তুলে দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, কথা দিয়েছিলাম 4 হাতে 1 করে দিব, কথা রেখেছি। এখন আমার কথা রাখার পালা। বেস্ট উইশ ফর ইউ। থ্যাঙ্কস। সান্নিধ্য শেহরিনকে নিয়ে এসে সোফায় বসে। এক এক করে সবাই আসতে থাকে বরকনেকে দেখতে। সান্নিধ্যের ছোট চাচা এবং চাচি আসে শেহরিনের সাথে পরিচয় পর্ব সারতে।
নববধূর জন্য সঙ্গে আনা স্বর্ণের উপহার উন্মুক্ত করতেই শেহরিন দ্বিধাগ্রস্ত হয়ে ওঠে। আর চোখে পাশে বসা নেতা সাহেবের দিকে তাকাতেই সান্নিধ্য বাত সাধে চাচা চাচিকে। দুই পক্ষ থেকেই বিয়েতে গিফট নিষিদ্ধ করা হয়েছে চাচ্চু, বারবার বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই বলে নতুন বউকে আমাদের তরফ থেকে কিছু দেব না? এটা কখনো হয় নাকি? সম্ভবত শেহরিনের চাচ্চু চাচি নেই, তোমরা দুজন সেই ভালোবাসাটুকু গিফট হিসেবে ওকে দিও, তাই হবে। দূর পাগল ছেলে, এটা আবার বলতে হয় নাকি? মাশাআল্লাহ, নতুন বউকে তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। ওকে আমরা এমনিতেই ভালোবাসবো, তবুও আমরা ওর জন্য গিফটটা কিনেছি। সবার জন্য এক নিয়ম চাচি, আপনাদেরটা নিলে শেহরিনের মামা মামিরটাও আমাকে নিতে হবে। নিয়মের বাহিরে আমি যাব না। বৌমা যদি নেয় তাহলে আপত্তি কিসের? হ্যাঁ হ্যাঁ, বৌমাকে দিচ্ছি আমরা, তোমাকে নয় ছেলে। বৌমা, আমি নিজেই ওনাকে বলেছি গিফট নিষিদ্ধ করতে চাচ্ছু। শেহরিনের নরম কণ্ঠে কথাটা শুনতেই সেলিম সাহেব আর তার স্ত্রী অবাক চোখে একে অপরের দিকে তাকায়। সান্নিধ্য বাঁকা ঠোঁটে ক্ষীণ হেসে সেলিম সাহেবের দিকে তাকিয়ে বলে, ক্লিয়ার? যা বাবা, জামাই বউ দেখি একেবারে খাপে খাপ। তবে নীলুফা, তোমাকে বলেছিলাম না আমাদের বংশে একটা উচ্চ পর্যায়ের ঘাট তেরা পুরুষ আছে? বুঝতে পেরেছো তো সে কে? আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। বৌমার সামনে এসব কি বলছো? কিছু মনে করো না বৌমা, তোমার সামনেই তোমার স্বামীকে ঘাট তারা বললাম। শেহরিন নিচু দিকে তাকিয়ে হালকা হাসে। লোকটাকে নিয়ে সবারই কিছু না কিছু অভিযোগ আছেই। তার কাটা, ঘাট তেরা, মাথা গরম, আরও যে কত কি শুনতে হবে তাকে। অবশেষে সবকিছু ছাপিয়ে কাঙ্ক্ষিত সন্ধিক্ষণ এসে ধরা দেয়। কাজী সাহেব এসে উপস্থিত হন বিয়ের মজলিসে। সবাই একত্রিত হতেই শুরু হয় বিয়ে পড়ানো। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকলে এর মধ্যে কথা হতে সাইজে বড় টুপি মাথায় হাজির হয় তাসিন। পরনে পাঞ্জাবিতে তার সম্ভবত আইসক্রিমের দাগ লেগে আছে। ঠোঁটে মুখেও এক অবস্থা। কাজী সাহেব শেহরিনের থেকে কবুল বাক্য নেওয়ার জন্য কাছে যেতেই শেহরিনের ঘাম ছুটে যায়। এতক্ষণের স্থির দেহ তার হুট করে কম্পিত হতে শুরু করে, গলা শুকিয়ে আসে প্রবলভাবে। রেজওয়ান সাহেব, সানজি সহ সবাই শেহরিনের পাশে গিয়ে দাঁড়ায়। শেহরিন এক হাতে বাবার হাতটা চেপে ধরে ধমকে কেঁদে ওঠে। ভয় নেই মা, বলো তুমি। বলো নিভা। মাত্র 3টে শব্দে একটা বাক্য, অথচ কত ভারী লাগছে। মুখ দিয়ে চাইলেও কেন জানি বের হচ্ছে না। মেয়েদের জীবনে এই কবুল শব্দটা এত ওজন জানা ছিল না শেহরিনের। পুরো মস্তিষ্ক কাঁপিয়ে দেওয়ার জন্য এইটুকুই যেন যথেষ্ট। মা, বাবা আছে তো, ভয় কেন পাচ্ছ তুমি? বাবা তার সুপারম্যান। বাবা বলেছে ভয় নেই, তার মানে সত্যি ভয় নেই। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। শেহরিন নিজের কম্পরত ঠোঁট উন্মুক্ত করে চোখ দিয়ে গড়িয়ে পড়া পানিকে উপেক্ষা করে মৃদু স্বরে বলে ওঠে, কবুল। আরো 2 বার। কিছুটা সময় নেয় শেহরিন। এই ফাঁকে সান্নিধ্য এক নজর শেহরিনের দিকে তাকিয়ে নিজ পকেট হতে টিস্যু বের করে বাড়িয়ে দেয় তার হাতে। শেহরিন ঘোলাটে চোখে তাকিয়ে দেখে কেউ একজন তার চোখের পানি মোছার জন্য সবার সামনে টিস্যু বাড়িয়ে দিয়েছে তার পানে। কান্না মুখ অবস্থাতেই সে ভরসা পায়। টিস্যুখানা নিয়ে হাতের মুঠোয় চেপে ধরে আগের চেয়ে কিছুটা পরিষ্কার কণ্ঠে উচ্চারণ করে, কবুল কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রেজওয়ান সাহেব খানিকটা ঝুঁকে মেয়েকে সাদরে সান্ত্বনা দেন। অন্যদিকে কনের পালা শেষ হতেই এবার আসে বরের পালা। কাজী সাহেব প্রয়োজনীয় সব কথা উল্লেখ করে সান্নিধ্যকে কবুল বলতে বলেন। সান্নিধ্য কবুল বলার আগেই পাশ হতে টুপিওয়ালা সাহেব চিল্লিয়ে উঠে বলে, আমি বিয়ে করব, আমি বলবো পুরো কথাটা শেষ করার আগেই সারফরাজ, সানজি একসাথে মুখ চেপে ধরে তার। আশেপাশে সবাই চাপা গুঞ্জনে হেসে ওঠে। সান্নিধ্য এই প্রথম হতাশার ন্যায় চোখে তাকায় তাসিনের দিকে, গম্ভীর কণ্ঠে বলে, বেটা, আর একটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত। দুঃখিত দুঃখিত, আপনারা শুরু করুন। সারফরাজ তাসিনকে কোলে নিয়ে যেতে যেতে বলে, চল আজকে তোকে একটা পানি খুঁজে দিয়ে বিয়ে দিয়ে দেবো। বিয়ে করার মজা বুঝবি। তোকে যেহেতু পালতে পারছি, আর একটা আন্ডা বাচ্চা আসলেও সমস্যা নেই। বলো এখন বাচ্চা বিয়ে করবে আমি বাবা? তুই দেখি সান্নিধ্যকেও ছাড়িয়ে যাবি বাপ।
কাজী সাহেব ফের নিজ কাজে মনোযোগী হন। শুরু থেকে সবকিছু নতুন করে বলে সান্নিধ্য থেকে কবুল বাক্য নেওয়ার জন্য উদ্যক্ত হন তিনি। সান্নিধ্যকে বলা মাত্র তার উচ্চারণ করা সারাও। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। এক ধাপ শেষ হতেই আরেকটা ধাপ শুরু হয়। কাবিননামা স্বাক্ষর করতে গিয়ে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় শেহরিনকে। কলম ধরতেই তার কাঁপতে থাকা শরীরের কারণে হাতটাকে থিতু করতে পারে না কাগজের উপরে। ডান হাতটা দেখে মনে হচ্ছে আজকেই যেন প্রথম কলম ধরছে। এতটা নার্ভাস জীবনে কোনো পরীক্ষাতেও অনুভব করেনি। রেজওয়ান সাহেব ফের এগিয়ে আসতে সান্নিধ্য শেহরিনের হাত স্পর্শ করে। ডান হাতটা উপরে নিচে হাত রেখে ধীরভাবে শীতল কণ্ঠে বলে,